নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘর প্রত্যেক সোমবার কোনো না কোনো শিল্পী বন্ধুকে নিয়ে আমি থাকি গানে গল্পে আড্ডায়। আজকে আমার সঙ্গে রয়েছে কলকাতার একটি গানের দল, বন্ধুয়া। শ্রাবণীর আড্ডাঘরে তাদের আজকে প্রথম, এবং আমি বলবো লাইভে আজকে তারা প্রথম। আমার আড্ডাঘর দিয়েই তাদের পথ চলা শুরু হলো। আশা করব বন্ধু আরো অনেক দূর যাবে, অনেক অনুষ্ঠান করবে এবং অনেক মানুষের মনোরঞ্জন করবে। আমি বন্ধুয়াকে সবার সামনে নিয়ে আসছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সবাই স্বাগত। কেমন লাগছে এখানে এসে আগে শুনি। অ্যাকচুয়ালি লাগছে মানে আমরা তো মানে তোমার সাথে কয়েকদিন আগে কথা হয়েছে এবং মিনময়ীর সাথে তোমার তারও আগে কথা হয়েছে। এখন তো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে আমরা কিভাবে এগোচ্ছি, কিন্তু তার আগে তোমাকে খুব ভালো লেগেছে এইটুকু। একদম ভীষণ ভালো লেগেছে এবং সেই ভালো লাগার জন্য আমরা একেবারে ঝাঁপিয়ে পড়েছি যে আমরা শ্রাবণীর আড্ডা ঘরে নিশ্চয় করে একটা লাইভ করব। এটা আমাদের প্রথম লাইভ বন্ধুয়ার প্রথম লাইভ। ইন্ডিভিজুয়ালি আমরা সবাই লাইভ করেছি, কিন্তু আমাদের প্রথম লাইভ অ্যাজ এ বন্ধুয়া হিসেবে প্রথম। আমি একটু তার আগে প্রথম গানটা আগে শুনি, তারপরে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, কথায় থাকবো। অনেক কথা আছে তোমাদের সঙ্গে বলার মতো, শোনার মতো। আগে গান দিয়ে শুরু হোক। বন্ধুরা মূলত লোকগান করে, তা আমরা একটি এরকম গান দিয়েই শুরু করি, তারপরে আমরা গানে গল্পে আড্ডায় আসবো। আমরা প্রথম যে গানটি করব সেই গানটি হচ্ছে একটি ভাওয়াইয়া, আর এটা হচ্ছে গোয়ালপাড়িয়ার ভাওয়াইয়া। আর এখানে যে নদীর কথা বলেছে, গদাধর নদী, ওই নদীটা হচ্ছে আসাম এবং এদিকে কুচবিহারের বিস্তীর্ণ এলাকা মিলিয়ে এই নদীটা বয়ে চলে এবং এর পাশ দিয়ে যত আমাদের এই সৃষ্টি হয়, এই জন্ম হয় এই গান বাজনার। আর এই আজকে আমরা যে গানটা গাইবো সেই গানটা হচ্ছে যে এটা হাতি চড়াবার। হ্যাঁ, তো যে মাহুত হাতি চড়াচ্ছে এবং তাকে একজন ভালোবেসেছে এবং সে আর কি বলছে যে তোমার গলার এত সুন্দর, হ্যাঁ, তো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, সেই দুঃখ প্রকাশ করছে। যে তখন ওই মাহুত আবার বলছে যে তুমি কেঁদো না, আমি আবার ফিরে আসবো এবং ফিরে আসলে তোমার জন্য সোনার গয়না আমি নিয়ে আসবো গড়িয়ে। তো এইভাবে গানটার ভেতরে চলেছে। গদাধরের পাড়ে পাড়ে গদাধরের পাড়ে পাড়ে ওর বাবুর ছাড়ায় হাতি মায়া লাগলেন গলায় রসের কাঠি মায়া লাগলেন গলায় রসের কাঠি মায়া লাগলেন
মায়া লাগালেন রসের কাঠি মায়া লাগালেন রসের কাঠি মায়া লাগালেন খুব সুন্দর, খুব সুন্দর একটা গান দিয়ে শুরু হলো। তার আগে এবারে আমরা পরের গানে যাব। পরের গানে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন, তোমাদের এই যে দলটা বন্ধুয়া, এসো আমরা এসো আমরা জুড়ে থাকি মাটির সুরে। সত্যি মাটির সুরটা আমাদের ভীষণভাবে সকলকে বেঁধে রাখে। দেখো কলকাতা ব্যাঙ্গালোর কোথায় আমরা একসাথে জুড়ে গেছি, এটা তো ঠিক। এবার একটু তোমাদের কথা শুনি, এই বন্ধুয়া কি করে তৈরি হলো, এই বন্ধুয়া নামটাই বা কি করে আসলো? শুধু বন্ধুত্বের টানে নাকি সবাইকে বন্ধু করে নেওয়ার টানে? সেইটা একটু গল্পটা শুনি। অ্যাকচুয়ালি আমরা সবাই আলাদা আলাদা ভাবে গান গাইছি, মানে বহুদিন ধরে। তো আমরা বিশেষ করে এই তিনজন আমরা একই গুরুর, এখন যে গুরুর কাছে আমরা আছি একই গুরুর আমরা শিষ্যা। গুরু হচ্ছে আমাদের ডক্টর তপন রায়। হ্যাঁ, তো আপনি কি চেনেন? হ্যাঁ, আচ্ছা। তো আমরা অনেকদিন ধরেই আছি এবং অনেকদিন ধরে আমাদের বলা হচ্ছিল যে চল, অনেক তো আলাদা আলাদা হলো, একসাথে আমরা পথ চলি। তো হচ্ছে এরপরে হচ্ছিল না, কিন্তু প্রায় 2 বছর আগে একটা প্রোগ্রাম এসেছিল, সেই প্রোগ্রামটায় বলেছিল একটা গ্রুপ চাইছি আমরা। তো তখন আমি বললাম যে চল একটা, তাহলে আমরা শুরু করি এটা। তো তখন ওরা বললো একটা নাম চাই। তখন আমি বললাম নামটা কি করে দাঁড়া। এবার ও হচ্ছে আরতিকে আমি বললাম যে এই বত নাম একটা দিতে হবে। তখন বললো, ও ফাট করে বললো বন্ধুয়া দিতে। তো আমি বললাম হ্যাঁ, খারাপ না তো এটা। তো বন্ধু দেওয়া হলো। তো ওই আমাদের চলার শুরু। তারপরে তো আর কি আমরা যে বন্ধুত্বের বন্ধন থেকে নামটা আসলো বন্ধুয়া। বন্ধুয়া নামটা একটা খুব কাছের একটা নাম। আমি যখন প্রথম শুনেছিলাম বন্ধুয়া, আমার খুব ভালো লেগেছিল যে হয় না যে খুব কাছের মানুষকে আমরা যেমন ডাকি, ঠিক সেরকম ভাবে মনে বন্ধুয়া যেন খুব মাটির কাছাকাছি এবং সবাই খুব কাছের, এরকম একটা। আমি এবার তোমাদের সম্পর্কে জিজ্ঞেস করি, তোমাদের চারজনের নাম তো এক এক করে একটু শুনি। আমার সাথে মৃন্ময়ীর কথা হয়েছে অনেকবার। আমাদের নাম, আমি রীতা চক্রবর্তী। আমি কসবাতে থাকি, মানে কলকাতার বালিগঞ্জ কসবায় আমি বসবাস করি।
নিজের সম্বন্ধে। আচ্ছা। আর আমি ক্লাসিক্যাল মানে ভোকাল নিয়ে আর কি আমি মানে মাস্টার্স করেছি, এবং আচ্ছা। এছাড়াও মানে লোকগান মানে আমার আসার হ্যাঁ, আর আমার গুরু ছিলেন হচ্ছে বীরেশ্বর রায় ছিলেন, এবং তার আগে যিনি ছিলেন সে সুখেন্দু গোস্বামী, পিওর ক্লাসিক্যালের। আর তারপরে আমি এসছি আমাদের আমি জানি না লোকসঙ্গীতের জগতের কতটা মানে তোমার তুমি জানো কিনা। পরিতোষ রায় হচ্ছে আমার দাদা, জ্যাঠতো দাদা ছিলেন। তো সেহেতু আমি ভবানীপুরের মেয়ে, মানে কলকাতার ভবানীপুরের মেয়ে, তো আমি একদম শহরের। তো লোকগান আমার থাকার কথা নয়। আমরা জানি ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, ভজন, এরকম ধরনের নজরুল গীতি, রবীন্দ্র এইসবই হবে। কিন্তু যেহেতু আমার দাদা ছিল, ওই দাদার সূত্রে আমার বাড়িতে গোষ্ঠগোপাল থেকে শুরু করে, আমার বাড়িতে নির্মলেন্দু চৌধুরী শুরু করে, আমার বাড়িতে বড় বড় মানে এই যে শিল্পীরা আসতেন, এবং এত ছোট ছিলাম, আমার বোঝার মতন ক্ষমতা ছিল না যে আমি তাদের সামনে বসেছি এবং তাদের সুরে সুরে গান করছি। এবং এটাও আমার বোঝার ক্ষমতা ছিল না, ওদের একটা স্টুডিও ছিল, ওই স্টুডিওতে চন্দ্রকান্ত নন্দী আমার মানে আমার মিউজিক করছে, এই বোধটাও আমার ছিল না তখন। কারণ ওরা আমাদের তখন ক্যাসেটের সময় ছিল, 22খানা গান। তো 22খানা গানের ভেতরে এবার শুধু ছেলেদের গান ভালো লাগবে না, আমাকে নিয়ে যেত। তো আমি গান করে ফেলতাম। এবার চন্দ্রকান্ত নন্দী বলতেন যে আরে আমার আমার ওই দাদাকে, আরে তোর বোন তো একবারে সব টেক করে নিচ্ছে, কিন্তু এখন বুঝি, এখন হলে পারতাম না, কারণ তখন না বুঝে করেছি, ওই জন্য করে ফেলেছি অত বড় শিল্পীদের সাথে। তো সেইভাবে আমার পথ চলা, মানে লোকগানে আসা। তারপরে তো যখন বিয়ে হয়েছে, বিয়ের পরে যদিও আমি জব করলেও আমি ক্রিয়েটিভ জগৎ থেকে কোনোদিন যাইনি। আমার জবটাও ছিল একটা গ্ল্যামার ওয়ার্ল্ডে ছিল, আমি ইমাজিনেশনে অনেকদিন কাজ করেছি, এবং সেখানেও আমার ক্রিয়েটিভ জগৎ নিয়েই কাজ হয়েছে। আর তারপরে একদম ফুললি গান বাজনা ওই কাজটা করতে করতে একদম ফুল প্লেজে সঙ্গীতে চলে আসি আর কি। এইভাবে আমার পথ চলা শুরু। খুব সুন্দর। আমি একটু পড়ে নিই। গুড্ডু লিখছে খুব সুন্দর। রানী বলে, রানী লিখছে সুন্দর ওয়াও। সোমা আমার বন্ধু, সোমা মতিলাল দিল্লির আমার বন্ধু দীর্ঘদিনের। ও লিখছে বন্ধুয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল। আর তপন দাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সোমা। হ্যাঁ, এবারে আমার এই তোমাদের সঙ্গে যোগসূত্র কিন্তু সোমার সূত্র ধরি, মানে সোমাই আমাকে বলেছিল তোমাদের বন্ধুয়ার কথা। আমরা একটু গান শুনে নিই, তারপরে আমরা সেই গল্পে আসবো। তারপরে আবার আমরা অন্য কথায় আসবো। তাহলে কথা শুরু হলে আর গান শোনা হবে না, আমরা এবার একটু গানে আসি। তোমার মনে পড়ে গো, আমার কেমন বন্ধুরে, আর না থাকিও ভাবে, না থাকিও ভাবে।
অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, এই গানগুলো এতবার শুনেছি না। আচ্ছা, এবারে একটু আসি মৃন্ময়ীর কাছে। মৃন্ময়ী, একটু তোমার সম্পর্কে বলো। হ্যাঁ, আমি মৃন্ময়ী। ছোট্টবেলায় যখন জন্ম নিলাম সেই মুহূর্ত থেকে সুর আমার কানে, বাড়িতে সবাই গান গায়। ঘুম থেকে উঠতাম, HMV-র রেকর্ডটা তখন থেকে শুরু হয়ে যেত। শুরু হতো দাদু আর বাবার মন্ত্র পাঠ দিয়ে, যেটা শুরু হতো, এবং HMV রেকর্ড চলত। আমাদের বাড়িতে প্রত্যেকে গান বাজনা আঁকা কবিতার মধ্যে, এবং যেহেতু আমার দিল্লিতে বাড়ি, আমাদের দুর্গাপুজো মানে সবাই মিলে ওই কালীবাড়িতে গিয়ে কিছু না কিছু প্রোগ্রাম করি। সেই আমার গানের শুরু একেবারে যখন থেকে আমি হয়তো কথা বলতে শুরু করি। তার পরবর্তীকালে গান নিয়ে পড়াশোনা, এবং গুরু হিসেবে রবীন্দ্রসঙ্গীতে আমি পেয়েছি চিন্ময় চট্টোপাধ্যায়, প্রসাদ সেন, আশিস ভট্টাচার্য, আর আমি পূরবী দত্তকে পেয়েছি রবীন্দ্রসঙ্গীত এবং পুরনো বাংলা গানে, চণ্ডীদাস মাল বাবুকে পেয়েছি বাংলা গানের জন্য, দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায় ক্লাসিক্যাল। তো এবং স্কুলে আমাদের সুপর্ণা চৌধুরী, সুভাষ চৌধুরী, এনারা ছিলেন। ছোটবেলায় বটুক জেঠুর কাছে, মানে সবাই বটুক দা বলে বলতেন, জ্যোতিরিন্দ্রনাথ মিশ্র,
ওনার কাছে গণসঙ্গীতের জন্য আমি পথে পথে গানও গেয়েছি। তো সুতরাং এই গান নিয়েই বড় হওয়া, সুরের মধ্যেই থাকা এবং ওটা নিয়ে পড়াশোনাটা আমার কাছে থেকেও আমার মনে হয়েছে আমার ভেতরে একটা জানি গানটা ঢুকে গেছে, আর ওটার মধ্যে আমি বাস করি। ওটা ছাড়া জীবনটা মনে হয় একেবারেই কোনো মানে নেই, অর্থ নেই। আর যখন একদম বন্ধুরা গান তৈরি হলো, আমি তখন সবচেয়ে বেশি নেচেছি। যে আমি এর চেয়ে ভালো আমাদের এই আমরা সব ষাটোর্ধ্ব, সবাই নয়, এই নয়, আমরা 3 জন ষাটোর্ধ্ব। তো এর চেয়ে ভালো এই বয়সটা আর কাটাতে পারবো না। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা বিষয় যেটা নিয়ে আমি আমার শেষ জীবনটাকে টেনে নিয়ে যেতে পারবো। না তো দুঃখ থাকবে, না তো কষ্ট থাকবে, না কিছু থাকবে, সুরের মধ্যে থাকবে। একদম ঠিক, একদম ঠিক। তুমি যেভাবে ভেবেছো এইভাবে ভাবনাটা আজকের যুগে খুব দরকার। কারণ গান যাপন, গানকে নিয়ে বাঁচা, গানের সঙ্গে বাঁচা, এবং গান যেহেতু আমাদের সকলের রক্তের মধ্যে মিশে গেছে, ছোটবেলা থেকে আমরা সবাই একটা বললাম না, সঙ্গীত, এত ভালো ভালো মানুষের গান আমরা শুনে বড় হয়েছি, এত ভালো ভালো গান আমাদের আছে। সেই গান নিয়ে আমরা যদি যাপন না করি তাহলে তো সেটা আমাদেরই বলবো যে আমাদেরই ফেলিয়ার, আমরাই সেইটা পারলাম না, সেটা তো হতে পারে না। না, বাকি জীবনটা আমাদের গান নিয়ে কাটবে, এটা তো খুব বড় কথা। এটা তুমি আজকে খুব বড় একটা কথা বললে, যে এই মুহূর্তে সবাই মধ্য বয়সে এসে পৌঁছেছে, মধ্য বয়স থেকে শেষ জীবনটা কিছু নিয়ে একটা থাকতে গেলে গানের থেকে ভালো সঙ্গী কখনো হতে পারে না। আর সেই সঙ্গী যদি সঙ্গে বন্ধুয়ার মতো সঙ্গীও থাকে, এবং গানের প্রাণের বন্ধু, গানের বন্ধু, প্রাণের সবাই। একদম তাই। রবীন্দ্রনাথের একটি গান আছে, প্রাণের বন্ধু, বুকের বন্ধু, সুখের বন্ধু, দুঃখের বন্ধু। এই সব মিলিয়ে এই এই বন্ধুত্বটা আরো বড় কথা। এই বন্ধুত্বের বন্ধনেই বধুয়া, এই বন্ধুয়া আজকে আমাকে খুবই সমৃদ্ধ করছে। তোমাদের কথা শুনতে আমার খুব ভালো লাগছে। আমি একজনের নাম তুমি এক্ষুনি বললে, আমি তার ছাত্রী, আশিস ভট্টাচার্য, এবং দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকেই আমি তার কাছে শিখেছি, এবং কলকাতাতে আমার জন্মানো, বেড়ে ওঠা, ওখানেই আমার বহু বছর আমি কলকাতাতেই ছিলাম, তারপর দিল্লিতেও দীর্ঘদিন ছিলাম, এখন কার্যসূত্রে ব্যাঙ্গালোরে আছি। কিন্তু কোথাও গান যেন মনে হয় আমার সঙ্গে জুড়ে রয়েছে, এবং আমার সঙ্গে সঙ্গে বন্ধুরাও রয়েছে। শহর পাল্টালেও আমার বন্ধুরা আমার সঙ্গে থাকে, সোমার সঙ্গে আমার এখনো সঙ্গীতে আমাদের বেঁধে রাখছে, যত দূরে থাকি না কেন। এই যে কথাটা সোমা বললো, সত্যি কথা। সোমা, আমাদের সকলের হয়তো সবসময় দেখা হয় না, কিন্তু সুর এমন একটা বন্ধন, যে বন্ধন, সুরের থেকে বড় বন্ধু আমাদের কারোর হতে পারে না। জানি না এইটা কতদূর আমরা চেষ্টা করব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিতে। এবার আর একটু গান শুনি, আবার আমরা গানের মধ্যে আসবো, আবার পরের কথায় আসবো। সকল পাগল সকল দেশে আসল পাগল পাইলাম না,
যদি এখন পাগল পাইতাম তার সঙ্গে পাগল হতাম। যদি এখন পাগল পাইতাম তার সঙ্গে পাগল হতাম। ভালো মানুষকে ভালোবাসা, ভালো মানুষকে ভালোবাসা তার জীবনে বাসা না। মনের মতো পাগল পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না, পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম পাগল মন খায়, সে আমি পাগল মন খায়। এই দুনিয়ায় আসলে পাগল চেনা বড় দায়, পাগল চেনা বড় দায়। তাই বলি সবাই চেনা কইরা আমায় পাগল কইরা, তাই বলি সবাই চেনা কইরা পাগল কইরা। আমি পাগল হইলাম পাগল হইলাম, পাগল হইলাম পাগল হইলাম, মনে না হইলাম ফুলের মতো পাগল হইলাম না, পাগল হইলাম না, ফুলের মতো পাগল হইলাম না। পাগল সকলে কাছে আসল পাগল কইল না, পাগল পাগল কইলে ফুল পাগল সকলে কাছে আসল পাগল কইল না, ফুল পাগল কইলাম না, পাগল কইলাম না। পাগল হইলাম জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। মনের মতো পাগল পাওয়াটা সত্যি খুব কঠিন একটা কাজ। পাগল অনেকেই হয়, চার পাগল, চার পাগল আর এক পাগলকে নিয়ে দিয়েছি। যেও পাগল। তোমাদের এপাশে যে আছে সেও কিছু কম না, কিন্তু মনের মতো পাগল পাওয়া খুব মুশকিল। তবে সত্যি খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে কথা বলে, তোমাদের গান শুনে। তোমাদের সত্যি বলতে এত প্রাণের থেকে, অন্তর থেকে তোমরা গাইছো, যেটাতে আমি ভীষণ আপ্লুত হয়ে যাচ্ছি। এবার আমি পরের জনের কাছে আসি, একটু তার কথা শুনি এক একজন করে। তোমরা তো এক একজন দিকপাল, তোমাদের সম্পর্কে শুনে আমি খুব সমৃদ্ধ হচ্ছি। এ বাবা, একদম আমি আরতি। আমার গান শুরু এই ধরো 5 বছর বয়স থেকে। আমরা 5 বছর 5 বছর বয়স বয়স থেকেই থেকে শুরু আমার গানটা। তো আমরা ছোটবেলায় বাবা সরকারি চাকরি করতো, তো ভাড়া বাড়িতে থাকতাম। তো ওই ছোটবেলায় ঘুরে ঘুরে গান করতাম, স্কুলে গান করতাম, এই ক্লাস থেকে ওই ক্লাসে গান করতে নিয়ে যেত। সবাই বলতো গানের গলাটা ভালো, মাকে বলতো বৌদি একটু গানের ক্লাসে ওকে ভর্তি করিয়ে দাও না। তখন যে না না, গান টান ঘুমাতে গেলে সে পড়াশোনা করবে না, থাক দরকার নেই। তখন বলছে না আমরা গানের ক্লাসে। তো ওই আমরা যে বাড়িতে থাকতাম সে বাড়িতে এক পিসি ছিল, সে তো আমাকে গানের স্কুলে ভর্তি করিয়ে দিলেন। সেই থেকে আমার শুরু স্কুলে গান শেখা। তারপরে আমি ওখানে প্রথম আমার বেসিকটা হওয়ার পরে, মানে আমাদের স্কুটনি হয় যেরকম, কে ক্লাসিক্যালে যাবে কে রবীন্দ্রসঙ্গীতে যাবে এরকম আর কি। তখন বাবা বললো না না, ক্লাসিক্যাল করতে গেলে অনেক রেয়াজ করতে হবে, ও ক্লাসিক্যাল পারবে না। তবে যাই হোক, বাবা বললেন আগে রবীন্দ্রসঙ্গীতটা শিখে নাও। তো রাজেশ্বর ভট্টাচার্যের হাত ধরে আমার
মানে রবীন্দ্রসঙ্গীত দিয়ে ঢোকা ওইখানে। তারপরে ওনার পরে বনানী ঘোষকে পেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীতে। তারপরে আমি ক্লাসিক্যালে ঢুকে যাই, চুনিপাল চৌধুরী আমার গুরু, জগজিৎ প্রসাদের ছাত্র ছিলেন উনি। তারপরে আমি এমনি এডুকেশন আমার বিএসসি করে আমি ভাবলাম যে না আর কি করবো না, আমি এবার গানের জগতেই যাব। তখন আমি রবীন্দ্র ভারতীতে বাংলা গান নিয়ে, ওখানে তো অনেককে পেয়েছি, অধীর বাগচি, নির্মলা, না কি ওনার নাম, উৎপলা গোস্বামী, তারপরে বৃন্দাবন গোসাই, ওনাদের কাছে অনেক কিছু শিখলাম। তারপরে আমি আলাদা করে চুনিপাল চৌধুরীর কাছে ক্লাসিক্যাল, নজরুল গীতিতে রবীন ভট্টাচার্য, ঝুমা চক্রবর্তী, রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে পুরাতনী, আমার দীনেন্দ্র চৌধুরীর কাছে ফোক আর আধুনিক, এগুলো করে করে আস্তে আস্তে এখন ডক্টর তপন রায়ের কাছে আসি, করছি, এই চলছে। এখন এখন এদের হাত ধরে যদি কিছুটা এগোতে পারি, এরা তো সব দিকপাল এক একজন। আমার বন্ধু আর যে বন্ধুরা তারা প্রত্যেকেই এক একজন দিকপাল, এবং কেউ এবং সবার আমার সব থেকে যেটা ভালো লাগছে যেটা সেটা হচ্ছে সকলে এত মাটির কাছাকাছি, এত সহজভাবে কথা বলছে এবং এত অন্তর থেকে সবাই আনন্দ করে গান করছে, সেটাই আমাকে খুব আপ্লুত করে দিচ্ছে। এবারে আমরা পরের গানে আসি, তারপরে আবার আমরা কথায় আসবো। পরের গানটা আমরা চটকা যাই, হ্যাঁ তো চটকার ভূমিকাটা একটু চটকার ভূমিটা একটু বলে দেয়। একটু সম্পর্কে একটু বললে। প্রথমে আমরা যে গানটা গাইলাম, আমরা শুরু করলাম, সেটা হচ্ছে ভাওয়াইয়া ছিল, গোয়ালপাড়িয়ার ভাওয়াইয়া। আর ভাওয়াইয়ার ইয়ার হচ্ছে বিরহর উপরে হয়, হ্যাঁ মানে বিচ্ছেদ, দুঃখের। আর এই যেটা চটকাটা কিন্তু জেনারেলি আনন্দ এবং মিলন বা চটুলদার কিছু কথা এইরকম দিয়ে এই গানগুলো সৃষ্টি হয়। আর এই গানের তালটাও হয় একটু দ্রুত আর কি, যেটা ভাওয়াইয়ায় একটু স্লো হয় তালটা, এটা যেটা একটু দ্রুত তাল হয়। তো আমরা এখন তেমনি একটি গান গাইছি। এখানে এখানে বলছে হচ্ছে যে তার পায়ে বিয়ে হয়েছে মেয়েটির, এবং তার পায়ে ঘুংরা মানে ঘুংরু বানিয়ে দিয়েছে তার শ্বশুর বাড়ি থেকে তার স্বামী। তো বলছে যে আমি কোথাও বেরোতে পারছি না, আমার পায়ে এমন ভাবে ঘুংরু আমাকে বেঁধে দিয়েছে, আমি বেরোতে গেলেই তার আওয়াজ হচ্ছে, আমার মাথার উপরে আমার ননদ শুয়ে আছে, শ্বশুর পাশে শুয়ে আছে, আর আমার স্বামী আমাকে এমন ভাবে আমার এই নুপুরটাকে ঘুঙুরটাকে করে দিয়েছে, সে আমি আমার যেখানে যাই সেখানেই আওয়াজ হচ্ছে, আমি এগোতে পারছি না। গানটা এইটাই আছে।
হাসিয়া ধরো আরে চিপিয়া ধরো হাসিয়া ধরো উল্লাসে সালাম রে উল্লাসে সালাম রে নলেন ছাড়ি আসে খুব সুন্দর। সোমা বলছে অপূর্ব লাগলো চটকা। আমাদের বাংলা লোকগানের বিষয়টা এত বড়। আজকে তুমি দেখো একটা, এই যে তোমরা এতগুলো গান গাইলে এবং প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা, কোনোটা ভাওয়াইয়া, কোনোটা চটকা, কোনোটা এবারে ঝুমুর, মানে তুমি দেখ আমাদের বাংলার গানের যে ভান্ডার সেটা কিন্তু খুব বড়, তাই না? এবারে আমি পরের জনের কাছে আসবো। সোমার সূত্র ধরেই বোধহয় তোমার সঙ্গে আমার আলাপ। এবারে একটু তোমার কথা শুনি। আচ্ছা, আমি তানিয়া। আর তুমি এতক্ষণ ধরে এদের যা কথা শুনলে, আমি হচ্ছি হংস মাঝে বকজখা। একেবারে আমার সবচেয়ে বেশি গুণী সবচেয়ে গুণী মানুষ হচ্ছে তানিয়া, ভীষণ গুণী। আমার সেভাবে গানের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি বার দুয়েক গান শেখার চেষ্টা করেছিলাম আগে, প্রসাদ সেনের কাছে কিছুদিন শিখি, আর নন্দিতা দত্তের কাছে কিছুদিন শিখেছিলাম, কিন্তু সেটা খুবই কম সময়। তবে লোকগানের প্রতি আমার ভালো লাগাটা মূলত এসছে এই আরতিদির সঙ্গে থেকে। আরতিদি আমার খুব বন্ধু, এবং ওর সঙ্গে থেকে আমার লোকগানের প্রতি একটা ফ্যাসিনেশন। ভালো লাগাটা এতটাই, কোনটা কোথাকার গান, কোন সুরটা এখানকার নয় ওই ওই অঞ্চলের, সেটাও ও কিন্তু খুব ভালো মতো জানে। যদি শিক্ষাগুরু না থাকে, কিন্তু ও নিজের অন্তরের গুরুকে গুরু করে, এবং সেইভাবে কিন্তু অসম্ভব ভালো করে। ও শুধু গান নয়, ওর অনেক গুণ আছে। ভীষণ ভালো আঁকে, ও আর্কিটেক্ট, আর ভীষণ ভালো আঁকে। সেটা শুধু নয়, ওর অনেক বই আছে যেগুলো বইমেলায় বেরিয়েছে। ও রাইটার, কিন্তু ও ভীষণ ভালো লেখে। আমরাই বলে দিলাম ওর। হ্যাঁ, ও বলবে না বলে, ও বলবে না, নিজেকে কিছু বলবে না। আমি বলেছিলাম যে তোমরা প্রথমে বেশি বেশি করে বলে দিয়েছে। আমি ওই জন্য শুরুতেই বললাম যে তোমরা সবাই এক একজন এমন দিকপাল, তোমাদের সামনে আমারই ভীষণ নিজেকে একটা মনে হচ্ছে আমি ওর একটা ছোট গল্পের হিসেব বেরোবে, অনুগল্প বেরোবে। আচ্ছা, ছোট গল্প বই বেরোবে। খুব ভালো, এত গুণী মানুষ আমার আড্ডা ঘরে এসেছো। আমি সত্যি ভীষণ ভাবে ঋদ্ধ হচ্ছি তোমাদের সঙ্গে কথা বলে। তোমাদের কাছ থেকে আমি অনেক মনে হয় না ব্যবসায়ী, ও অ্যাকচুয়ালি ব্যবসায়ী। আর্কিটেক্ট ব্যবসায়ী নয়, আর্কিটেক্ট কনসালটেন্ট। ব্যবসায়ী না, একদম কাঁচা ভাষায় বললাম।
আচ্ছা, সোমা লিখছে শ্রবণ গুরু। যাই হোক, এবারে আমরা শ্রবণ গুরু কথাটা সোমা লিখেছে। শ্রবণ দময়ন্তী মুখার্জি লিখছেন খুব সুন্দর লাগছে, সত্যি খুব ভালো লাগছে তোমাদের গান। আচ্ছা, এবার বন্ধুয়া সম্পর্কে আমি একটু জিজ্ঞেস করি। আমাদের আরেকজন মেম্বার হচ্ছে দময়ন্তী। ও আচ্ছা, বিভিন্ন কাজে আটকে রয়েছে বলে ও আমাদের সাথে আপাতত নেই। আমরা আসলে 5 জন। আচ্ছা, তোমরা বলেও ছিলে তোমরা 5 জন থাকবে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, আমি বলতো না, নিশ্চয় ও এখন এই মুহূর্তে একটু ব্যস্ত আছে বিভিন্ন কারণে, ও আমাদের সঙ্গে থাকতে পারছে না, আবার পরে জয়েন। আচ্ছা, আমি তোমাদেরকে এবার একটা কথা বলি, যে আমরা যখন পরে আবার তোমরা আসবে তখন কিন্তু দময়ন্তীকেও থাকতে হবে। আচ্ছা, আমি তোমাদের সবাইকে নাম ধরে ডাকছি, অ্যাকচুয়ালি আমি যে ঠিক কি বলে ডাকবো আমি ঠিক বুঝতে পারছি না, সেজন্য আমার আসলে নাম ধরে ডাকাটা একটা অভ্যেস হয়ে গেছে সবাই। একদম একদম নাম ধরে, আমিও তো নাম ধরেই ডাকছি। হ্যাঁ, বন্ধু সবার নাম ধরেই হয়, বন্ধুত্ব কখনো বাধা একদম দিতেই হয় না। একদম। সেই জন্যই আমি তুমি সবাইকে আমাদের নাম ধরে বন্ধু হলে। আমার বন্ধু, আমি বন্ধু হতে ভালোবাসি। আমি খুব বন্ধু প্রিয় এবং বন্ধু আমার খুব পছন্দ। এবারে একটু তোমাদের বন্ধুয়ার সম্পর্কে আমি একটু শুনি। তোমরা বন্ধুয়ার কি কি কাজ করেছো? 2 বছর আগে তোমাদের বন্ধুয়ার সূত্রপাত হয়েছিল। সেই সূত্র ধরে তোমরা কোথায় অনুষ্ঠান করেছো, বা ভবিষ্যতে তোমাদের কি কর্মসূচি? তোমরা কোথায় কোথায় অনুষ্ঠান করেছো হ্যাঁ, সেটা বল। প্রথম কথা হচ্ছে যে আমরা তো বললাম একদমই কম সময় বন্ধু বানিয়ে বন্ধু হ্যাঁ খুবই মানে এখনো 2 বছরও আমাদের কমপ্লিট হয়নি, কিন্তু তার ভেতরে আমরা এখন পর্যন্ত প্রোগ্রাম করেছি মোটামুটি 5-6টা মনে হয় না, 5-6টা প্রোগ্রাম করেছি আমরা। আর সেটা নানা জায়গায়, যেরকম এই কয়েকদিন আগেই আমরা একটা ওল্ড এজ হোমে অনুষ্ঠান করে আসলাম। তার আগে আমরা জঙ্গলমহলের একটা, জঙ্গলমহল তুমি নিশ্চয়ই জানবে, অনেক বড় একটা জায়গা, যেটা আমি 5টা ডিস্ট্রিক্টে বলা হয় ওই জায়গাটাকে জঙ্গলমহল। আমরা অনুষ্ঠান করেছি, আমি জানি জঙ্গলমহলের অনুষ্ঠান, আমি হ্যাঁ, জঙ্গলমহলের অনুষ্ঠান করেছি যখন কলকাতায় অ্যাকচুয়ালি ছিলাম। আমরা আরেকটু বলি, যেরকম মৃন্ময়ী যেরকম আরেকটা দিক বলেনি, ও অনেক সোশ্যাল ওয়ার্ক করে এবং আমারও কিছু এরকম অনেক দিন থেকে এর পাশাপাশি চলে। এবং আমার যেটা হয় যে আহ, এই ইউনিটি এবং পিসের ওপরে, এটা ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরেও, যেরকম বাংলাদেশ, এখন তো আর বাংলাদেশ, এখন পাকিস্তান, এরকম নানা জায়গায় কিছু এরকম বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম বলে একটা ফোরাম, সেই ফোরামের আমি কালচারাল সেক্রেটারি। তো আচ্ছা, সেইখানের সেই সূত্রে বহু জায়গায় যাওয়া এবং পিসের ওপরে গান লেখা, পিসের ওপরে মানে গান লিখে সুর দেওয়া, স্টেজ পারফর্ম করা, এইগুলো অনেক দিন ধরে করি আমি এগুলো। হ্যাঁ, আর সেইটা এখন এই জিনিসটা এখন কি হচ্ছে, আমরা আলাদা আলাদা বললাম না, আলাদা ভাবে ওইভাবে অনেক কিছু, যেরকম এই জঙ্গলমহলের কথাই বলছি, জঙ্গলমহলেও কিন্তু ওইভাবেই আমরা এসছি। ওই 5টা ডিস্ট্রিক্ট নিয়ে প্রচুর কাজকর্ম করতে করতে, তারপরে ওরাও ওদের একটা অর্গানাইজেশন আছে, যেটা কালচারাল সেক্রেটারি তাদের আমি, এবং ও বলবে ও অনেক জায়গার সেক্রেটারি, প্রেসিডেন্ট, অনেক কিছু। হ্যাঁ, তো তো সেখানে এবার আমাদের কি হচ্ছে, এইগুলো করতে করতে গানের আমরা এরকম জঙ্গলমহলের অনেকগুলো জায়গায় আমরা গান করেছি। হ্যাঁ, তো সেইটা একটা আমরা পেয়েছি ওই জায়গাগুলো। হ্যাঁ, আর সেকেন্ড আর একটা, আর কোন জায়গায় করলাম আমরা? হ্যাঁ, সিউড়িতে করলাম একটা, ওটা হচ্ছে ওই সংশোধনাগার, মানে কারেকশনাল হোম। হ্যাঁ, তো ওইখানে আমরা করেছি। এবং এরকম তারপরে এখানে অভিন্ন আমরা যে আলিপুর, যেটা শিল্পায়ন আর অভিন্ন যে আমাদের কিছুদিন আগে জুন মাসে যেটা, হ্যাঁ, তখন আমাদের ওখানেও ওখানে আমাদের ডাকা হয়েছিল বন্ধুয়ারা, তখন ওখানেও গান হয়েছে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো। আমরা তোমাদের বিয়ের অনুষ্ঠানও করি। হ্যাঁ, আমরা হ্যাঁ আর আমরা আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু এটা, যেরকম আমরা শুধু লোকগান করছি মানে বাংলা, হ্যাঁ, কিন্তু আমরা এর সাথে সাথে আমরা আঞ্চলিক ভাষারও গান করি, কিন্তু মানে আঞ্চলিক মানে কি, প্রাদেশিক লোকগান। আজকে লিস্টে তোমাদের কোনো আঞ্চলিক গান নেই? না, আজকে আমরা ওটা নিয়ে আসিনি, এরপরে আবার যখন ডাকবে তখন ওটা স্পেশাল নিয়ে আসবো।
আমাদেরকে আবার আলাদা করে ডাকার দরকার নেই, তোমরা বলবে আমরা আসবো, তাহলেই হবে। আমি সেই মতো বলছি। আর একটা করি আমরা, যেরকম হলদি হলে বা এরকম কোনো বিয়ের অকেশন হলে কি হয়, ইয়াং জেনারেশন থাকে প্রচুর, তো ওরা ফোকটাকে কি মানে যদি ওরা ভালো করে এনজয় করবে না বা হয়তো বুঝবে না, বাংলা এবার বলে। ওদের ওদের কাছে আগে একটা স্টেপ আমরা এগিয়ে যাই, আমরা ওর সাথে একটু হিন্দি দেই, তার সাথে আমরা একটা মানে মার্চ করি গানগুলোকে, ফিউশন fusion করা করি, হয়, হ্যাঁ। যেই হিন্দি গানগুলো কোনো ফোক বেসে তৈরি, সেরকম গান আমরা একসাথে ওইরকম fusion করে করে আমরা নানাভাবে আর কি করে থাকি। সেটা বিয়ের অনুষ্ঠানে করেওছি রিসেন্টলি। একদম, এত খুব সুন্দর, মানে হিন্দি গানের সাথে হিন্দি গানের সূত্র ধরেই যে আমাদের ফোক গুলো যার অরিজিন, সেই অনেক গানগুলোকে তোমরা বাংলা ফোক থেকে হিন্দি গান নেওয়া হয়েছে, মানে হিন্দি সুর নেওয়া হয়েছে, অনেক গান আছে এরকম, এটা তো আছে এছাড়াও। এরকম একটা গান অন্তত শুনি, অন্তত 2 লাইন। একটা গান শোনা, শুনি এরকম যেটা ফোক আর এটা ধুমরুটা কর, ওইটা ওইটা ওইটা। 4 লাইন করো একটা গান। না আগে আচ্ছা এখন শুনতে চাইছো, ওটাই কর তাহলে, ওটা শুনতে চাইছো, হ্যাঁ ধুমরুটা বার কর, এটা বলেছে। হ্যাঁ আমি বলছি বুঝতে পারবো। গান পাল্টে গেল, একটা শোনার বলেছে এইটা পরেরটা করতে পারছি না একটু, প্রথম থেকে এই গানটা করা তো আছে, এই গানটা করছি যেরকম আমরা হ্যাঁ করি, সেটাই শুনতে চাই। কিসের ছিল এটা সোনার বাংলা পিতলের গুড়া পিতলের গুড়া রে
রাজস্থানি ফোকের সাথে খুব সুন্দর লাগছে কম্বিনেশন। এটা তো মিশন কাশ্মীরের ঘুমরা হে ঘুমরা, ঘুমরা হো শাম রঙ ঘুমরা। যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের অনুষ্ঠান। আর আমার 10 মিনিট সময় আছে। এবার একটু আমি আরেকজনের কথা বলি, পিছনে বসে যিনি এতক্ষণ ধরে সকলের সঙ্গে খুব সুন্দর সংবাদ করে যাচ্ছেন, আমি একটু তার কথা শুনি। আমি ভেবেছিলাম তাকে সবার আগে পরিচয় করাবো, কিন্তু সেটা হলো না। যাই হোক, এবার একটু তার কথা শুনি। আমি এই 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 বাজনা সম্পর্কে আমি ছোটবেলা থেকেই, আমার প্রায় 13-14 বছর বয়স থেকে আমি অনেক কষ্ট করি ঢোল কিনে বা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট কিনে আমি বাজনা শুরু করি। তো প্রথম 2-3 বছর আমি আমার নিজের সে থেকেই বাজাতাম। পরবর্তীকালে আমি 1982 সালে থেকে আমি তবলা শেখা শুরু করি। আমার প্রথম গুরু অরূপ চক্রবর্তী, আমার দ্বিতীয় গুরু ব্রজেন বিশ্বাস, যিনি শচীন দেব বর্মনের সাথে বাজাতেন। এই দুটো মিলিয়ে প্রায় আমি 14-15 বছর শিখেছি। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসে অনুকরণ করে বিভিন্ন গুণীদের কাছ থেকে শিখে দেখে এগুলো শিখে শিখে আজকে আমি এত বছর ধরে বাদিয়েছি। প্রায় কলকাতার অনেক শিল্পীর সাথে, বোম্বের মধ্যে শিল্পীর সাথে বাদিয়েছি। ফকিরও এনারা যাদের যাদের নাম বলছেন তাদের প্রায় 50% মানুষের সাথে আমি বাদিয়েছি। এইটুকু আমার পরিচয়। আর ঠিক আছে, ঠিক আছে। সময় কিন্তু আসল পরিচয়টাই তো হলো না, আপনি তো আপনার নামটাই বললেন না। আমার আমার পরিচয়, আমার নাম তপন কুণ্ডু। আচ্ছা, কিন্তু আমি বললাম না তপন কুণ্ডু। আমি আজকে বললাম না, বন্ধুয়া যারা এসেছে প্রত্যেকে দিকপাল, প্রত্যেকে নিজের নিজের জায়গায় এত মানে সব প্রতিষ্ঠিত, এবং এত ভালো একটা অনুষ্ঠান আমাদের উপহার দিল। সন্ধ্যেটা সব আমরা খুব উপভোগ করলাম। তোমাদের অনুষ্ঠান 200-250 লোকের কাছে পৌঁছে গেছে। আশা করবো আরো লোকের কাছে পৌঁছবে। তোমরা একটু শেয়ার করো, দেখবে তোমাদের আরো অনেক জায়গায় অনুষ্ঠান করাবে। আমাদের সময় প্রায় শেষ, আর একটা গান হবে। আমরা শেষ গানে আমরা এবার শেষ গানে আসবো। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। তার আগে একটু জিজ্ঞেস করি, কেমন লাগলো আমার এখানে এসে? প্রথমবার ভীষণ ভালো। এটা তো মানে যখন আমরা সুরের ঝর্ণায় থাকি, তখন আমাদের এটা মনে হয় না যে আমরা কোথায় আছি, কেন আছি, কেউ দেখছে না শুনছে।
আমরা আমাদের আনন্দে গেয়ে যাই না, আমরা আমাদের এখানের আনন্দে গাই, একবার আত্মিকানো। আর এখন 10 মিনিট আপনি বলছেন সময় কম আছে, আমরা একটা মেডলি করে শেষ করবো। একদম একদম। হ্যাঁ, আমরা এই মেডলিটা আমরা একটু বলে দিই। আমরা শুরু করছি, আমরা প্রত্যেকটা গান করবো তো। আমরা কবি অরুণ চক্রবর্তীর নাম তো নিশ্চয়ই শুনেছেন, লাল পাহাড়ির দেশে যার যে বিখ্যাত গান, ওনার মানে লেখা। তো উনি চলে গেছেন, 1 বছর হলো। তো জানি। সে যখন শ্রীরামপুর স্টেশনে তার ট্রেনটা দাঁড়িয়েছিল, তখন একটা মহুয়া গাছ দেখে সেই গানটা রচনা করেছিলেন যে তুমি এখানে কেন, তোমার তো লাল পাহাড়ি যাওয়ার দেশ। তো আমরা ওই ট্রেনে উঠলাম, উঠে আমরা আস্তে আস্তে যাব হচ্ছে, প্রথমে যাব আমরা হচ্ছে বীরভূম যাব, বীরভূম থেকে আমরা বাঁকুড়া যাব, ঝাড়গ্রাম যাব, ঝাড়গ্রাম থেকে আমরা বাঁকুড়া যাব, বাঁকুড়া থেকে আমরা পুরুলিয়া যাব। এইভাবে আমরা পুরো যাবো। একটা journey, তোমাদের একটা পুরো জার্নি ট্রেনে করে উঠে তোমরা হ্যাঁ, পুরো একদম ঘুরে একদম। একদম। এবং আমার মনে হয় সেই যে ঝিকঝিক করে বেরোবো লাল মাটি দেখতে দেখতে, এবং ভেবে নি বসন্তকাল এসছে, পলাশে ভরে গেছে, আমরা যেতে অসুবিধা কি? তাহলে বাজাতে পারো। One, two, three, start.
এবার আমরা গানটাতে যাচ্ছি। দাদাই বলিরে মাইনা থেকে বুকে পেতে দাদাই বলিরে জানা থেকে বুকে সিংহালি তুমি বলিরে বলিরে জানা থেকে বুকে পেতে দাদাই বলিরে জানা থেকে বুকে পেতে
হাততালিটা না দিয়ে পারলাম না। এত সুন্দর লাগলো, এত অপূর্ব একটা অনুষ্ঠান আমি সাক্ষী হয়ে থাকলাম, এবং তোমাদের এই প্রাণ খোলা আনন্দ, আবার রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে শিশু যেমন পাতা নিয়ে ফুল নিয়ে মাটি নিয়ে খেলা করে, আনন্দে থাকে, আনন্দটা পাতা বা মাটিতে নয়, আনন্দটা তার মনে। তোমাদের আজকের এই একদম অনুষ্ঠান একদম এইখানের আনন্দটাই আমরা কিন্তু আজকে প্রকাশ করেছি। একদম তাই। আমার আড্ডাঘর, শ্রাবণীর আড্ডাঘরও আজকে খুব ঋদ্ধ হলো। তোমাদের মতো গুণী মানুষেরা আমার এখানে এসেছেন, এবং তার জন্য সোমাকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকে সোমার সূত্র ধরেই তোমাদের সাথে আমার আলাপ। আমি চাইবো বন্ধুয়ার সাথে আমার বন্ধুত্ব যেন দীর্ঘস্থায়ী হয়, এবং হবে। আর আমরা ভীষণ ভীষণ আনন্দ পেলাম হ্যাঁ, শ্রাবণীর আড্ডা ঘরে এসে, খুব আনন্দ পেলাম। সোমাকে আমাদের তরফ থেকে একদম। একটা বড় ধন্যবাদ, ও না থাকলে তোমার খবরটা আমরা পেতাম না। আমরা যোগাযোগ করতে পারতাম। একদম ঠিক। আমার আড্ডাঘর এই একটা স্বাদ পেতাম না আমরা। এই আড্ডার স্বাদের জন্য সূত্রপাত হচ্ছে সোমা। একদম। আমি সোমার সঙ্গে, সোমাই আমাকে বলেছিল যে শ্রাবণী তোমার এখানে ওরা আসবে। আমি না, নিশ্চয়ই, আমার আড্ডাঘর সকলের জন্য খোলা, যে আসতে চাইবে যখন আসতে চাইবে আমাকে বললেই হবে। তোমাদের আরো আগে আসার কথা ছিল, কিন্তু তোমাদের মধ্যে এর মধ্যে বিয়ে বাড়ি বা নানান কারণে তোমাদের কিন্তু দেরি হলো। মানে কোনো কিছুই দেরি হয় না, সবকিছুর একটা ঠিক সময় না হলে কোনো কাজ হয় না। বাধা থাকে, যেই সময় হবার সেই সময় হলো। একদম তাই, হয়তো আজকের দিনটাই সেই সময় ছিল, এবং আমি খুব উপভোগ করলাম তোমাদের সঙ্গ। আবার কবে আসবে আমাকে শুধু জানালেই হবে। আমি তোমাদের ডাকার আগে তোমরা বলো তোমরা কবে আসবে। সুতরাং আমি তোমরা এসো, আরো অনেক অনুষ্ঠান করো, আরো অনেক গান শোনাও সবাইকে। আরো তোমরা যেটা বললে না, ওই যে কোলাজ করা বা আরো নতুন নতুন ধরনের কোলাজ আরো শুনতে, আমিও চাইবো আমার সঙ্গে সঙ্গে সবাই শুনবে। তোমাদের অনুষ্ঠান প্রায় এখনই প্রায় 200-250 ছাড়িয়ে গেছে, আরো হয়তো আরো ছড়াবে। যাই হোক, খুব ভালো হলো। সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনুষ্ঠান শ্রাবণীর আড্ডাঘরের আড্ডা আজকের মতো এখানেই শেষ হলো। এই যে সোমা লিখছে, অনেক আরো হ্যাঁ, আরো সোমা লিখছে, আরো এগিয়ে যাওয়া বন্ধুয়া, অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। তোমাদের শুভেচ্ছায় আমরা নিশ্চয়ই এগোবো। আর তোমরাও সবাই খুব ভালো থেকো, এবং যারা ভিউয়ার্স তাদেরকেও বলবো সকলে ভালো থাকুন এবং আমাদের সঙ্গে পথ চলুন, আমাদের এইটা আমরা আশা করব। একদম। আমরা তো শোনাবার জন্য এসেছি। শোনাতে ভালোবাসে, কে না ভালোবাসে। শোনানোর জন্য একাকী গায়কের নহে তো গান, রবীন্দ্রনাথ বলে গেছেন। মিলিতে হবে দুইজন চাই, আর একটা গায়ক চাই। একজন গাইবে গলা খুলিয়া, অপরজন গাইবে মনে। একদম আমি আজকে পুরো সেই জায়গাতেই ছিলাম, যে মনে মনে গাইছিলাম তোমাদের সঙ্গে। তোমরা গলা খুলিয়া গাইছিলে, আমি মনে মনে গাইছিলাম। আমার মনে হয় যারা শুনেছে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। শ্রাবণ, ভালো থেকো, তোমরাও ভালো থেকো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমিও ভালো থেকো, খুব ভালো থেকো। শুভরাত্রি। শুভরাত্রি।